দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করব। ঠিক এই সময়ে ই কমার্স বিষয়ে যথেষ্ট শোরগোল চলছে, বিশেষ করে ইভ্যালির ঘটনার পরে গ্রাহক প্রতারণার যে ঘটনাগুলো, সেখানে মানুষের মনে যেমন ক্ষোভের জন্ম হয়েছে, একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাজ কী এবং সেখানে প্রকৃত দায়িত্ব কার, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। এমনকি অর্থমন্ত্রীও বলেছেন যে এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে তিনি আঙুল তুলেছেন। তবে সরকারি পর্যায়ে যে বৈঠক হয়েছে সেখানে ই কমার্সের বিষয়টি দেখবার জন্য আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠন করার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। উচ্চ আদালতও বিষয়টি নিয়ে নাড়াচাড়া হচ্ছে এবং উচ্চ আদালত বলেছে যে ইভ্যালির সম্পদ বেচাকেনার বিষয়ে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু যারা প্রতারিত হয়েছেন, যারা অর্থ খুইয়েছেন, তাদের কি হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলাপ করব। অন্যান্য প্রসঙ্গের মধ্যে সঞ্চয়পত্রের যে সুদের হার সেটি কমানো হয়েছে, কিন্তু আজকে আবার অর্থমন্ত্রী বলছেন যে এটা প্রয়োজন হলে আবার বাড়ানো হতে পারে। যারা সীমিত আয়ের মানুষ বা যারা সেখানে সঞ্চয়পত্রের মাধ্যমে বিনিয়োগ করছেন এবং নানাভাবে তাদের আয় রোজগারের একটা উৎস হিসাবে এটাকে বিবেচনা করে থাকেন, তাদের নিশ্চয়ই একটি বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে অর্থমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন কিনা আলাপ করব সেই প্রসঙ্গ নিয়ে। ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে যাচ্ছে এবং সেখানে আজকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেছেন যে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেছেন যে এটি নির্বাচনের যে উৎসব আমেজ বা গ্রহণযোগ্যতা প্রশ্নটি সেটা অনেকটাই ম্লান হয়ে যায় এবং একই সঙ্গে এটাও বলেছেন যে রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচনী অবস্থার যে পরিবর্তন আশা করা হচ্ছে সেটা আসলে সম্ভব নয়, এটা সবাই বলছেন। সামগ্রিকভাবে আলাপ করব। মাননীয় প্রধানমন্ত্রী এই সময়ে নিউ ইয়র্কে রয়েছেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন এবং সেখানে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে টিকা প্রসঙ্গ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের বিষয়টি এবং এসডিজিতে বাংলাদেশের যে সাফল্যের বিষয়টি সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সব বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন সিনিয়র জার্নালিস্ট সুভাষ চন্দ্র বাদল, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, বেসরকারি টেলিভিশন জিটিভির প্রধান সম্পাদক, স্বাগত আপনাকে। জনাব ইশতিয়াক রেজা, আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রেও অনেক কাজ করেছেন এবং দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা আপনার। এই যে এখন হয়তো উচ্চ আদালতে হস্তক্ষেপ কামনা করা হচ্ছে, রিট হচ্ছে, সরকারি উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে, নানা ধরনের প্রতিক্রিয়া আসছে, মন্ত্রীরা কথা বলছেন, ফাইন্যান্স মিনিস্টার আজকে কথা বলেছেন, এর আগে বাণিজ্য মন্ত্রণালয় বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন ইত্যাদি। কিন্তু যখন এই ঘটনাগুলো চোখের সামনে নাকের ডগায় এই ঘটনাগুলো ঘটতে থাকে তখন আমাদের মানে কিভাবে এটা শুরুটা হয়, কিভাবে এবং শুরু হওয়ার পরে যখন শেষ আসে তখন আবার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহাও দেখা যায়, কেন এমনটা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি ইভেলির কথাই বলছিলেন। দেখেন, এটা একটা পুঞ্জি স্কিম চলছিল। আমরা যেই অর্থে সারা পৃথিবীতে ই কমার্স হচ্ছে, বাংলাদেশে ঠিক সেরকমটা হচ্ছিল না। বাংলাদেশে যেটা চলছিল সেটা পুঞ্জি স্কিম, অর্থাৎ অস্বাভাবিক মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে এবং তাদেরকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে, গেটওয়ের মধ্যে নিয়ে এসে পরে পেমেন্ট করতে না পারা, এবং সেখানে একজনকে পেমেন্ট করা হবে, 9 জনকে করা হবে না, বাকি 9 জনের টাকা দিয়ে আবার নিজে সমৃদ্ধশালী হবে। এই প্রসেসটা হলো পুঞ্জি স্কিম। ইভেলি একটা পুঞ্জি স্কিমের ব্যবসা করছিল এবং এটা কিন্তু গত 2 বছর আগে থেকেই ইভেলির ব্যবসার ধরন নিয়ে নানা জায়গায় প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, গণমাধ্যমে বেশ কিছু রিপোর্ট হয়েছে, এমনকি আমি যেখানে কাজ করি সারা বাংলা, সেটারও কিন্তু এই রিপোর্ট হয়েছিল যে এটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। 130 থেকে 150% পর্যন্ত ক্যাশব্যাক, এই যে একটা, কিংবা সাইক্লোন অফার, এই একটা তাড়নায় মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়লো। কিন্তু একটা পর্যায়ে যেটা গেলো, পুরো পেমেন্টটা গেটওয়েতে আটকে গেল, তারা কোনো পেমেন্ট দিতে পারছিল না দিতে পারার কারণে কিছু মানুষ সর্বশান্ত হয়েছে। 2 ধরনের মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা হলো যারা মার্চেন্ট ট্রেডিং করেছে, তাদের সাথে পণ্য দিয়েছে, সাপ্লাই করেছে, আরেকটা যারা কিনতে চেয়েছে পণ্য। এখন একটা দেশে সরকার আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, বাংলাদেশ ব্যাংক আছে, কম্পিটিশন কমিশন বলে একটা কমিশন আছে। কি করে কম্পিটিশন কমিশনের নাকের ডগায় কি করে 150% ক্যাশব্যাকের অফার দিয়ে একটা কোম্পানি টিকে থাকতে পারে? সাথে সাথে তো নজর হওয়া উচিত ছিল, বাংলাদেশ ব্যাংকের নজর পড়া উচিত ছিল যে এটা কি আরেকটা MLM ব্যবসা হচ্ছে কিনা, এবং MLM ব্যবসা। আমরা দেখলাম যে ইভেলি জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে, র্যাবের চলচ্চিত্র বানাচ্ছে, টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে, ফলে মানুষ কিন্তু তাদেরকে ট্রাস্ট করেছে।
এখন রাসেল সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ইভিলির সিইওকে, তাতে কিন্তু আইনি প্রক্রিয়াটা শুরু হলে এটা ফৌজদারি মামলা হবে, কিন্তু মানুষজনের যে টাকা আটকে গেল সেটা কিন্তু পাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। ইভিলিকে কোনোভাবে বাঁচানো যায় কিনা, তার অপরাধে শাস্তি তাকে পেতে হবে, কিন্তু মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা কিন্তু করতে হবে। অর্থমন্ত্রী এই কথাটাই বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাই যে দেরিতে হলেও তিনি এই কথাটা বলেছেন। এখানে ইকেপ বলে একটি অর্গানাইজেশন আছে যারা ই কমার্স করে, তাদের অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু দায় এড়াতে পারে না। একটা গত 4 জুলাই তারা একটা এসওপি দেয়, স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর্স, কিন্তু তার আগ থেকেই তো কমপ্লেন আসছিল। 4 জুলাইতে এসে এসওপি দিলেন আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায়। এখানে বাণিজ্য মন্ত্রণালয় এবং ইকেপ আমি বলবো অনেক অনেক বেশি বিলম্বিত করে ফেলেছে, এবং বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের এরকম একটা জলজন্ত দৃষ্টান্ত থেকেও চুপ করে থেকেছে। জি, জনাব সুভাষচন্দ্র বাদল। ধন্যবাদ। এই ই কমার্স একটা সম্ভাবনাময় ব্যবসার দিক, কিন্তু ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলো এই সম্ভাবনাটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই যে ইভ্যালি এই কাজটা শুরু করেছে, নিশ্চয়ই তারা শুরু করার আগে কারো না কারো থেকে রেজিস্ট্রেশনটা নিয়েছে। যারা রেজিস্ট্রেশনটা দিলেন তারা কি একবার দেখে দিয়েছেন? এই দায়িত্ব বা এই দায় তারা এড়াতে পারবেন না। কারণ ইস্তেক যেটা বলল যে লোভটা কি দেখেছে, যে 50% ব্যাক করা হবে, 150% ব্যাক করা হবে। এই যে মানুষকে লোভ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করেছে, এই আকৃষ্ট করে মানুষকে ঠকিয়েছে। এই সাইটটা কিন্তু এই যে এই ধরনের পুঁজি ব্যবসা, এটি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আগে শুরু হয়েছে। ওই ঢেউটা এসছে বলে আমার মনে হয়। আপনি জানেন সারা গ্রুপ, ইন্ডিয়াতে একটা বিশাল গ্রুপ, তারা এইভাবে মানুষের রিয়েল এস্টেট বিজনেস নামে মানুষের 20,000 কোটি টাকা, মানুষের 20,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এ নিয়ে মামলা হয়েছে। সারা গ্রুপের মালিক সুব্রত রায় এখনও জেলে আছে। ইন্ডিয়া গভর্নমেন্ট যারা টাকাটা দিয়েছে তাদের টাকাটা আদায় করার চেষ্টা করছে। আমি মনে করি ওই ইভ্যালির মালিককেই শুধু শাস্তি দিলে হবে না, যারা টাকাটা ইনভেস্ট করেছে তারা যাতে টাকাটা ফেরত পায় সেই জন্যে সরকারের উচিত যা যা ব্যবস্থা গ্রহণ করা। কারণ ওই মালিককে জেলে রাখলেন, তাতে যে লোক নিজের সয় সম্বল বিক্রি করে হোক বা নিজের সঞ্চয়ের টাকা দিয়ে হোক যে ইনভেস্টটা করেছে, সে তো আর টাকাটা ফেরত পাবে না। তবে মানুষকেও কিন্তু এই ব্যাপারে সচেতন হতে হবে, কারণ মানুষকে ভাবতে হবে যে এটা কি ভায়াবল না। কারণ এই যে 50%, 150% টাকা মানে লোভ দেখাচ্ছে, এই লোভটা আদৌ কি কোনো ব্যবসায় সম্ভব কিনা, এই বিষয়গুলো কিন্তু মানুষকে ভেবেই ইনভেস্ট করাটা উচিত বলে আমি মনে করি। কারণ যদি না করে তাহলে কিন্তু এই ধরনের ঘটনায় বারবার পড়তে হবে। এখানে মানুষের দেখেন দাদা, আমি একটু সরি টু মানুষ তো লোভে পড়েছে, মানুষকে তো অবশ্যই সচেতন হতে হবে। কিন্তু একটা প্রতিষ্ঠান যখন মানুষ যখন দেখে যে তার সাথে মন্ত্রীদের উঠা বসা আছে, তার সাথে সম্পাদকদের উঠা বসা আছে, তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর চলচ্চিত্র নির্মাণ করছে, ক্রিকেট বোর্ডের স্পন্সর হচ্ছে, তখন মানুষ মিডিয়ায় তারা ব্যাপকভাবে উপস্থিতি আছে, তখন কিন্তু মানুষ মনে করে যে না, এটা বোধহয় খুবই ভালো, আমি বিনিয়োগ করতে চাই। মানুষ তো নানাভাবে আসলে, একটা এসির দাম হলো 1 লাখ টাকা, তারা 35,000-এ দিচ্ছে, তো মানুষ মনে করে আমি 65,000 টাকা বাঁচাতে পারবো। যারা ব্যবসাটা করে তারা কিন্তু এই অর্ধেক দামে মোটরসাইকেল পাচ্ছে না। এটা এই যে এই লোভগুলো দেখানোর জন্য যা যা করা দরকার, মন্ত্রীর সাথে তার সম্পর্ক বা র্যাবের সাথে তার সম্পর্ক, ক্রিকেট বোর্ডের সাথে, মিডিয়ার সঙ্গে সম্পর্ক, মিডিয়ার সাথে এটা দেখানোর চেষ্টা করছে। না দেখালে তো মানুষ আকৃষ্ট হবে না। এইটা কিন্তু তাদের, সুতরাং আমরা যারা মিডিয়া, মন্ত্রী, এমপি, বোর্ড, এদের সচেতন হওয়া দরকার। আমার মনে হয় শুধু মিডিয়া, সরকার না, মিডিয়া বা অন্যান্য যারা সংস্থাগুলো আছে এর সাথে জড়িত, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এতে যারা আছে তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এখন ধরেন। এবং এই ব্যাপারে একটা আমার মনে হয় একটা কেন্দ্রীয়ভাবে সংস্থা গড়ে তুলতে, সেটা করার কথা ভাবা হচ্ছে, একটা নিয়ন্ত্রণ সংস্থা গঠন করা হবে, তারাই নিয়ন্ত্রণ করবে। কিন্তু নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু এখন আজকে অর্থমন্ত্রীকে হয়তো শুধু সাধুবাদ জানানো হলো, কিন্তু অর্থমন্ত্রী তাদের চোখের সামনেই তো এগুলো ঘটছে না। নিয়ন্ত্রণ সংস্থা আপনি করবেন, কিন্তু 3টা প্রতিষ্ঠান তো রয়েই গেছে। একটা হলো কম্পিটিশন কমিশন, তার কাজই এটা।
কেউ যাতে অস্বাভাবিক কোনো মার্কেট তৈরি করতে না পারে, এটা যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে। কম্পিটিশন কমিশনের কাজই এটা। কম্পিটিশন কমিশন করেছে এটা কি? তারা বলে যে তারা নাকি একটা মামলা করেছিলেন, সেটার হিয়ারিং আজও হয়নি। তাহলে মামলা করে বসে থাকলেন, হিয়ারিং হলো না কেন? প্রশ্ন এটা। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এই প্রতিষ্ঠানটির কিন্তু অ্যাকাউন্টে জব্দ করা হয়েছিল এবং 1 মাস পরে সেটা আবার খুলে দেওয়া হয়েছে। তার মানে খুলে যখন দেওয়া হয়েছে তখন যারা ভুক্তভোগী ছিল তাদের কাছে আবার রিইনফোর্স হয়েছে, আবার নতুন বার্তা গেছে, কনফিডেন্স ফিরে এসেছে যে না আমার মনে হয় ফিনান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে। তাহলে বাংলাদেশ ব্যাংক কি করছে এখানে, তাই না? বাংলাদেশ ব্যাংক তো ম্যান্ডেট আছে তার যে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছকের বাইরে কেউ ফিনান্সিয়াল ট্রানজাকশন করতে পারবে না। তাহলে সেখানে আর বাণিজ্য মন্ত্রণালয় তো সামগ্রিকভাবেই বাণিজ্য হিসাবে, ই কমার্স একটি বাণিজ্য হিসেবে তার দিকে দেখা উচিত ছিল। কিন্তু এখন শেষ পর্যন্ত যখন ঘটনা ঘটে যায় তখন একজন আরেকজনের দিকে আঙ্গুল দিতে থাকে এবং আরেকজনকে দোষারোপ করে। তো মানুষকে কিন্তু সচেতন। আপনার মনে আছে যে শেয়ার বাজারে দেখা গেল 100 টাকার শেয়ার 24,000 টাকা। জনাব সুভাষ চন্দ্র বাদল, এই যে কনসিস্টেন্সি, মানে একটা ধারাবাহিকতা, নীতি ধারাবাহিকতা, এটা নিয়ে কিন্তু সবসময় এক ধরনের হতাশা আছে। গতকাল কি একটা বার্তা এসেছে, সিদ্ধান্ত এসেছে যে সঞ্চয়পত্রের সুদের হার কমে গেছে এবং 5 ধরনের স্ক্রিপ্টের উপরে এরকম সিদ্ধান্ত হয়েছে। তো আজকে আবার অর্থমন্ত্রী একটা সুন্দর আবার একটা মানে নতুন বার্তা, প্রয়োজনে এটা আবার বাড়ানোও হতে পারে। কি বার্তা পেলেন এর মধ্যে? ধন্যবাদ আপনাকে। অর্থমন্ত্রী যদি বলে থাকেন যে প্রয়োজন বাড়ানো হবে, তাকে আমি ধন্যবাদ জানাবো। কারণ এখানে একটা সমন্বয় থাকার দরকার। অর্থমন্ত্রী আজকে যেটা বলতেছেন, সঞ্চয়পত্র যারা দেখেন তারা গতকালকে আরেকটা কথা বলেছেন, এরকম হওয়াটা একটা সরকারের জন্য খুব বেশি শোভন না। তবে যেটা হয়েছে, এই যে সঞ্চয়পত্রটা কিন্তু প্রায় 2.5 কোটি মানুষ যারা অবসরে যায়, অবসরে যাওয়ার পরে টাকা পায়, এই টাকাটা তারা কোথায় ইনভেস্ট করবে? যদি ওরকম স্বচ্ছতা থাকে বা নিরাপদ থাকে যে আমি এই টাকাটা ইনভেস্ট করলে আমার এই টাকাটা নিরাপদ, এই অবস্থা কিন্তু আমাদের দেশে এখনো হয় নাই। যার জন্য মানুষ, এই যে এখন মানুষ ওই নিরাপদ বিনিয়োগ মানে খুঁজে পায় নাই দেখে তারা চলে গেছে ই কমার্সে চলে গেছে। আপনি দেখেন যে এই জন্য মানুষ এই সঞ্চয়পত্র কেনে, সঞ্চয়পত্র দিয়ে যে ইন্টারেস্টটা পায়, এই ইন্টারেস্টটা দিয়ে সে তার মানে অবসরের পরে বাকি জীবনটা পার করে। তো আমার মনে হয় যে সঞ্চয়পত্রের উপরে হাত না দিয়ে অন্যান্য যেমন সরকারও উদ্যোগ নিয়েছে। আপনি জানেন সঞ্চয়পত্র ব্যাংক, সঞ্চয়পত্র অধিদপ্তর এবং পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু বিক্রি করা হয়। এর আগে মানে গতকালকের আগেও একটা সিদ্ধান্ত ছিল, যারা বিক্রি করবে তাদেরকে 50 পয়সা কমিশন দেওয়া হবে। গতকালকে কিন্তু এটা কমিয়ে আনা হয়েছে, কমিয়ে আনে এটা 5 পয়সায় আনা হয়েছে। এইভাবে যদি মানে খরচ কমিয়ে, সঞ্চয়পত্রে ইন্টারেস্ট না কমিয়ে খরচ কমিয়ে যদি এই বিষয়টা করা হয়, তাহলে আমার মনে হয় মানুষ উপকৃত হবে। আর যদি আপনার বিনিয়োগের সাধারণ মানুষের, বিশেষ করে অবসরপ্রাপ্ত লোকজন, যারা এই সঞ্চয়পত্রের ইন্টারেস্টের উপরেই বেঁচে থাকে, তাদের বিনিয়োগের জন্য একটা নিরাপদ জায়গা যদি গভর্নমেন্ট দিতে পারে, তাহলে সঞ্চয়পত্রের উপরে হাত দেওয়াটা ঠিক হবে। জি জনাব ইশতিয়াক রেজা, এই যে এখন হয়তো আশা করা হচ্ছে যে আপনার শিল্পে বিনিয়োগ বাড়ানো বা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোকে উৎসাহিত করার জন্য এটার উপরে সুদের হারটা কমানোর একটা চিন্তা হয়তো থাকতে পারে, কিন্তু এর মানে নেতিবাচক দিকগুলো কি? যদি এই ধরনের সীমিত আয়ের বা যারা অবসরে যাচ্ছেন, যারা একটা নির্দিষ্ট অথবা সুনিশ্চিত একটা আয়ের হিসাবের উপর নির্ভর করে জীবন চালাতে চান, তারা যদি ডিসকারেজড হন, তাহলে এর ফল আউটটা কি, এর নেতিবাচক প্রভাবটা কি পড়তে পারে? আমরা অনেকে জানি যে দেশে নিরাপদ বিনিয়োগের জায়গা না পেয়ে অনেকে বা সুযোগ না পেয়ে তারা বিদেশেও টাকা পাঠিয়ে দিচ্ছে। অ্যাবসলিউটলি, দেশে যে মানুষ কোথায় টাকা রাখবে সেটার তো কোনো নির্ধারিত জায়গা নেই। আপনার শেয়ার বাজারের কথাই যদি আমরা ধরি, পুঁজিবাজারে সাধারণত সারা পৃথিবীতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা জায়গা থাকে। আমেরিকাতে মনে আছে যে একটা মানুষ সারা জীবন শুধু পুঁজিবাজার নির্ভর একটা জীবন কাটিয়ে দিতে পারে। এমনকি পাশের দেশ ভারতে গৃহিণীরা কিন্তু পুঁজিবাজারের উপর ব্যাপক হারে নির্ভরশীল। এর বাইরে ওদের নানা ধরনের সঞ্চয় স্কিম আছে। আমি একজনের কথা শুনেছি যে একজনে মানে বাচ্চার জন্মদিনে এরকম স্টক স্ক্রিপ্ট গিফট করেছে। এটা একটা লং টার্ম একটা ইনভেস্টমেন্ট। আমার দেশের পুঁজিবাজারটা 2 দফা ধসে, এটার কোনো আস্থা বলতে কিছু নেই, মানুষের সামান্যতম এটার উপরে কোনো নির্ভরতা নেই এবং এটা গেমলারদের হাতে চলে গেছে।
দ্বিতীয় হলো যে মানুষের আমাদের এখানে আগে পরিবার সঞ্চয় প্রকল্প ছিল, পোস্ট অফিস প্রকল্প ছিল, প্রতিরক্ষা আছে, কিন্তু এগুলোর ইন্টারেস্ট নেমে গেছে অনেকাংশে। ব্যাংকগুলো চড়া সুদে লোন দিচ্ছে, সে অনুযায়ী তাদের ডিপোজিটের এগেনস্টে কিন্তু ইন্টারেস্ট দিতে পারছে না। আজকে সরকার তার ব্যাংকের, যেহেতু ব্যাংক বোরিং বেড়ে গেছে, তাকে ডেপ্ট ইন্টারেস্ট রেট অনেক দিতে হয়, সেই কারণে সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে। সুভাষচন্দ্র বাদল ঠিকই বলেছেন, সঞ্চয়পত্রে যারা টাকা রাখে তারা আসলে এটা দিয়ে কোনো বিলাসী জীবনযাপন করে না, প্রয়োজনটুকু মেটায়। সরকারের এই ভাবনাটা আগে বাজা উচিত ছিল। আমার কাছে মনে হয় যে সরকার যদি সুশাসনের জায়গাটা চিন্তা করতেন, তাহলে সরকারি ব্যাংকের টাকার যে লুটপাটটা হয় সেটা বন্ধ করার দিকে নজর দিতে পারতেন। শেয়ার বাজারে যে কালো টাকা বিনিয়োগটা হচ্ছে, সেটা কি সত্যি সত্যি বিনিয়োগ হচ্ছে কিনা, অথবা জমি বেচা কেনার মাধ্যমে যে বিরাট কালো টাকা সৃষ্টি হচ্ছে সেই দিকে নজর দিতে পারতেন দুর্নীতি কমানোর দিকে। তাহলে কিন্তু এই মানুষগুলোর সঞ্চয়ের দিকে সরকারকে হাত দিতে হতো না। অর্থমন্ত্রী এটা একটা আসলে মিথ্যা সান্ত্বনা দিয়েছেন, এটা আসলে কমবে না, এটা আর কখনো বাড়বে না, এবং প্রত্যেকবারই কমছে। আরেকটা হলো যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যদি সঞ্চয়পত্রে থেকে থাকে সেদিকে একটু নজর দিতে পারে। যে একটা সময় ছিল একটা ইন্স্যুরেন্স কোম্পানি কিংবা একটা ব্যাংক 550 কোটি টাকা রেখে দিল সঞ্চয়, এগুলো আপনি দেখেন, এগুলো বরং ওগুলো ডিসকারেজ করে মানুষের সঞ্চয়ের দিকে। একটা সম্পত্তি দেখে যে ন্যাশনাল সেভিংস রেট বলে কিছু নেই আসলে। এর আগেও কিন্তু সঞ্চয়পত্রের ইন্টারেস্ট কমানোর কয়েকবারই উদ্যোগ নিয়েছেন, এবং এই নিয়ে পার্লামেন্টেও অনেক কথাবার্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা হতে দেন নাই, এই সঞ্চয়পত্রের ইন্টারেস্ট কমাতে দেন নাই, কারণ উনি জানতেন যে এই সঞ্চয়পত্রের উপরে সীমিত আয়ের মানুষ, অবসরপ্রাপ্ত মানুষ এটা চলে, সেই জন্য এটা করতে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী দেশে আসার পরে অর্থমন্ত্রী যেটা বলছেন যে ইন্টারেস্ট বাড়াতে হতে, তাকে সেটাই করতে হবে, অথবা আগের জায়গায় ফেরত দিতে। হ্যাঁ, আগের জায়গায় তাকে ফেরত যেতে হবে, কারণ এটা সঞ্চয়পত্রের অর্থ দিয়ে কোনো মানুষ কিন্তু বিলাসী জীবনযাপন করে না। আর আপনি তো আশাবাদ নেই আপনার, কিন্তু সুতরাং সরকার এটা কেন কমাবে? এটা তো কমানোর কোনো যুক্তি নেই। দ্বিতীয় হলো যে করোনা কালে গত 19 মাসে বাংলাদেশের মানুষ রোজগার হারিয়েছে, চাকরি হারিয়েছে। কিছু মানুষ শুধু এইটার উপরে কোনো রকম ঠিক আছে, সেটাও যদি, বিশেষ করে আপনি বিধবা নারীদের কথা একবার চিন্তা করেন, কিংবা ধরেন একটা সিঙ্গেল মাদারের কথা চিন্তা করেন, তিনি হয়তো একটা সঞ্চয় প্রকল্পের উপরে জীবনটা নেই, কারো 15 থেকে 20 হাজার টাকা হয়তো কমে যাবে সামনের মাসে আয়। এই মানুষটা কি করবে তাহলে? এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে বা স্থানীয় যে নির্বাচনগুলো হয়ে যাচ্ছে, সেগুলো মোটামুটি অনেক 43-44টা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে। তো আমাদের এই নির্বাচন কমিশনের যারা মাহবুব তালুকদার অনেক সময় অনেক প্রসঙ্গ আলোচনা মানে খোরাক জুগিয়েছেন। আজকে উনি বলছেন যে এটা এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার ঘটনাটি নির্বাচনের জন্য খুব একটা মানে গ্লোরিয়াস না, খুব একটা আনন্দের খবর নয়। আর একটা বিষয় উনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচনী অবস্থার পরিবর্তন সম্ভব না। একথা তো সবখানেই আলোচনা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, এবং হঠাৎ করে সামনে নির্বাচন নিয়ে কিন্তু দুই পক্ষে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ আলোচনাও দেখা যাচ্ছে আর কি। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়, সেই নির্বাচন কিন্তু মানে স্বতঃস্ফূর্ত মানুষ অংশগ্রহণ করে এই নির্বাচন হয়েছে এটা বলা যাবে না। তবে আমি মনে করি সকল রাজনৈতিক দল গণতন্ত্রের প্রতি যাদের আস্থা আছে, যে অবস্থাতেই হোক না কেন, তাদের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। যদি নির্বাচনে তারা অংশগ্রহণ না করে অপর পক্ষকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করার সুযোগ করে দেন, হ্যাঁ, তাহলে গণতান্ত্রিক আন্দোলনটা কিন্তু দৃঢ় হবে না বা শক্তিশালী হবে না। তাই আমি মনে করি যে কোনো অবস্থাতেই রাজনৈতিক দলের উচিত যে নির্বাচনে অংশগ্রহণ করে, এটা আমরা অতীতেও দেখেছি যে নির্বাচনে অংশগ্রহণ করেই কিন্তু তারা আন্দোলনের কথা বলতে পারে। আপনি ধরেন 70-তে যে নির্বাচনটা হয়েছে, অনেকেই সেদিন বলেছিলেন নির্বাচনে না যাওয়ার জন্য, এলওফ মেনে নির্বাচনে যায়। সেদিন বঙ্গবন্ধু কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচনে যাওয়ার। সেদিন নির্বাচনে গিয়েই কিন্তু উনি জাতির কাছ থেকে ম্যান্ডেটটা নিয়েছেন। তো আমি মনে করি যে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করে আপনি সেখানে বক্তব্য বিবৃতি দিবেন, সেখানে সরকারের কথা তুলে ধরবেন, সরকারের যদি
মানে খারাপ দিকগুলো আপনি সেদিন সেইখানেই তুলে ধরতে পারবেন। আন্দোলনের অংশ হিসাবে হলেও নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আর মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের থেকে অনেক কথাই বলেন, আমার কাছে এটা ইথিক্যাল মনে হয় না। কারণ এই জন্যই না, তিনি কমিশনে আছেন, কমিশনের সিদ্ধান্ত মেনে কিন্তু তাকে চলতে হচ্ছে, আবার বাইরে কথা বলতেছেন। এটা কি ঠিক? হ্যাঁ, তার যদি মনে করেন যে সিদ্ধান্তের প্রতি মানে সে একমত না, তাহলে সেখান থেকে তার কুইট করাই উচিত ছিল। কারণ আপনি একদিকে সরকারের বেতন নিচ্ছেন, ভাতা নিচ্ছেন, সব কিছু করছেন, আবার অন্যদিকে হ্যাঁ বলতেছেন এটা ঠিক হয়নি, এটা কমিশনে বলেন। বাইরে এসে বলা কিন্তু আমার মনে হয় মিডিয়াকে বলা বা বাইরে বলা এটা ঠিক সমীচীন না। এটা হলে কমিশনের মর্যাদাকে রক্ষা করা খুব কষ্টকর হয়ে যাবে। আরেকটা কথা যে আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেই জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এটাই ঠিক যে আপনি রাজনীতি করবেন ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য একটা মাত্র সেটা হচ্ছে নির্বাচন। আপনি নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই দায়িত্ব। কিন্তু কোনো নির্বাচন বয়কট করা বা একতরফাভাবে কাউকে জয়ী হওয়ার সুযোগ করে দেওয়া সেটা রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে এবার এত বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এটা কিন্তু খুবই দুঃখজনক এই কারণে যে একটা কনটেক্সটের কারণে আপনি হয়তো একটা দুইটা সময়ে আপনি হয়তো ধরেন 2014 নির্বাচন বিএনপি যায় নাই জাতীয় নির্বাচনে, একটা পরিপ্রেক্ষিত তৈরি হয়েছিল 150 জন বা 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অবৈধ আমি বলবো না, যেহেতু সংবিধানে আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে। কিন্তু যেভাবে এখন এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে এটা খুব উদ্বেগজনক। স্থানীয় সরকার নির্বাচনটা আমাদের তৃণমূল পর্যায়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান মানুষের জন্য, সেটা যদি এই অবস্থাটা তৈরি হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন যদি এই অবস্থা হয় যে প্রার্থী পাওয়া যায় না, প্রার্থী সরে যায় এবং নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, তার অর্থ হলো মানুষ একেবারে প্রান্তিক পর্যায় থেকে সে তার পছন্দের জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারছে না পারার কারণে তারা যেটা করবে যে দে উইল বি মানে তারা এমন একটা পর্যায়ে যাবে তারা মানুষের কাছে কোনো দায়বদ্ধ থাকবে না। যেহেতু মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করে নেয়, ফলে মানুষের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই বর্তমান নির্বাচন কমিশন এটা কিন্তু মেয়াদ শেষ হয়ে আসছে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। মাহবুব তালুকদারের এই কথাটা আমি খুবই গুরুত্বের সাথে বিবেচনার দাবি রাখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা প্রয়োজন। কিন্তু আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান চালায়, সংসদ প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন প্রতিষ্ঠান, জুডিশিয়ারি প্রতিষ্ঠান, ব্যুরোক্রেসি প্রতিষ্ঠান, কিন্তু তারা নিজেরা প্রাতিষ্ঠানিক না। এর চাইতে বড় দুঃখজনক মনে হয় খুব কম দেশের রাজনীতিতে আছে। ভারতে দেখেন বিদ্বেষ আছে, বিভাজন আছে, সংঘর্ষ আছে, কিন্তু তারা নির্বাচন ব্যবস্থাটাকে কিন্তু নষ্ট করে নেয়। তাদের নির্বাচন কমিশন গঠন নিয়ে কিন্তু তাদের ভিতরে কোনো দ্বিমত হচ্ছে না। আমার এখানে যেটা হচ্ছে, যে দল যখন ক্ষমতায় থাকে তারা একটা নির্বাচন কমিশন নিজের মতন গঠন করার চেষ্টা করে, অন্যরা প্রথম দিন থেকেই তাকে সমালোচনা করতে থাকে, ফলে ওই কমিশন আর কোনো কাজটা করতে পারে না। আরেকটা দুঃখজনক হলো আমাদের নির্বাচন কমিশনের জন্য একটা আইন প্রণয়ন, দেখেন আজ পর্যন্ত এই আইনটা প্রণয়ন করা গেল না। আইন অনুযায়ী করলে তো সেটা হতে পারে। আমাদের সংবিধানের 118-তে পরিষ্কারভাবে বলা আছে নির্বাচন কমিশনের একটা আইন থাকবে। আজ 50 বছরেও এই আইনটা আমরা করতে পারলাম না। তো এত সময় গেল, আমাদের ভিতরে বিভিন্ন সময় রাজনৈতিক সমঝোতা হয়েছে, আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে এসেছি, তাই না? মনে আছে দ্বাদশ সংশোধনী, কিন্তু এটা করা গেল না। এখন যেটা হয়েছে যে অবিশ্বাসটা অনেক বেশি বেড়ে গেছে। নির্বাচন কমিশনের উপরে মানুষের কোনো আস্থা নেই, রাজনৈতিক দলগুলোর কোনো আস্থা নাই, এমনকি শাসক দলেরও আস্থা আছে বলে মনে হয় না। মনে হয় যে এটা একটা পুরো প্রক্রিয়াটা আমলাতান্ত্রিক কাঠামোর ভিতরে চলে গেছে। আমি বলবো যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থাপনায় জনগণের বিপুল অংশগ্রহণটাকে নিশ্চিত করতে না পারলে খুবই, কিন্তু এখন যে বাস্তবতা সেখানে কি এটা সম্ভব না। কোনো সম্ভাবনা তো ওই রাজনৈতিক সমঝোতাটাই হওয়া দরকার যে আমরা অনেক কিছুই করব, কিন্তু কিছু বেসিক জায়গা আছে, মৌলিক জায়গা আছে, যেখানে আমি মুক্তিযুদ্ধ একটা মৌলিক জায়গা, আপনার গণতন্ত্রের একটা মৌলিক জায়গা, আপনার অসাম্প্রদায়িকতা মৌলিক জায়গা, নির্বাচন কমিশন একটি মৌলিক জায়গা মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য।
আপনার বিচার বিভাগ ঠিক রাখার জন্য কিন্তু ভালো নির্বাচন হওয়া প্রয়োজন আছে। সুতরাং গণতন্ত্র ঠিক রাখার জন্য ভালো নির্বাচন, সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের জন্য ভালো নির্বাচন প্রয়োজন আছে। সুতরাং এই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা সামনে যে নির্বাচনটি আসছে, সাধারণ নির্বাচন, সেটাকে কেন্দ্র করে এখন যে রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা হলো একটা ধরনের খুব স্বাভাবিক আলোচনাটা চলবে। হ্যাঁ, যুদ্ধ শুরু হয়েছে কিন্তু, এবং সেখানে ধরেন যে যারা মেজর প্লেয়ারদের মধ্যে ধরে নেওয়া হয় যে বিএনপি কথা বলছে, তারা নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গে কিন্তু তুলেছে, আবার সরকারও এগুলো, সরকার দল থেকেও আবার এগুলোকে আবার কাউন্টার করা হচ্ছে। কি মনে হয় যে সমঝোতার কোনো সিলভার লাইনিং তো এখন পর্যন্ত মানে আশাই করা যায় না? আপনি কি মনে করেন? আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি কোনো আশাবাদী নই এইসব ব্যাপারে, এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের সংঘাতময় রাজনীতিটা কমেই আরো বেশি সংঘাতময় হয়ে উঠছে। জি, জনাব সুভাষচন্দ্র বাদল, আমি এই ব্যবস্থা একটা সমঝোতা দরকার, এটা সবাই বুঝতে পারছেন, কিন্তু আমি মানে মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, এটা কিন্তু আমাদের দেশে প্রচণ্ড রকমের ঘাটতি রয়েছে। এটাকে যদি ফিরে আনা যায়, হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে, নির্বাচন নিয়ে, দেশ পরিচালনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, কিন্তু নির্বাচনটা বেসিক জিনিস। এই নির্বাচনটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করে, হ্যাঁ, নির্বাচনটাকে এগিয়ে নিতে হবে। যেমন যেটা হয় আমাদের দেশে গত ইয়ে থেকে শুরু হয়েছে যে নির্বাচন কমিশন গঠন, 14 ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন কমিশনের মেয়াদ শেষ। তখন একটা সার্চ কমিটি হবে, রাষ্ট্রপতি করবেন, তার সাংবিধানিক এখতিয়ার বলে। একটা সার্চ কমিটিতে বিভিন্ন দলের মতের লোকজন থাকবেন, তারা একটা পরামর্শ দিবেন, নাম দিবেন, কমিশন গঠন হবে, এরকম নাম দিবেন। নাম দেওয়ার পরে তারা তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি একজন চয়েস করবেন। তো আমি মনে করি যে এই কাজটাও যদি রাজনৈতিক দলগুলো সমঝোতা করতে পারে, তাহলে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাব। আজকে আমাদের এই 50 বছরের মধ্যে 16 জন প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, প্রায় 27 জন বোধহয় কমিশনার রয়েছেন, একজনও কিন্তু এই আইনের মধ্যে দেওয়া হয়নি। এটা কিন্তু এখন যদি একটা নির্বাচন কমিশন যদি খুব গ্রহণযোগ্যভাবে গঠিত না হয়, তাহলে একটি প্রশ্নবোধক নয় এমন নির্বাচন কি আশা করা যায় কিনা? কঠিন, এটা কঠিন, এটা প্রশ্নবোধকই থেকে যাবে, সবসময় প্রশ্নবোধকই থেকে যাবে। সুতরাং আমাদের এই কাজটা যদি করা যায়, নির্বাচন কমিশনটা সবার গঠনটা হতে হবে প্রশ্নহীন একটা নির্বাচন কমিশন গঠন, তাহলে অনেকটা আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছি বলে। যদি সেরকম হয় তাহলে আমার মনে হয় যে এটা কিছু মনে করেন কিনা আপনারা, যে গত নির্বাচনটাও হয়েছে নানা ধরনের কন্ট্রোভার্সির মধ্যে হয়েছে, বিএনপির অংশগ্রহণ সব, এখন তো তারা শুরু থেকে বলছে যে তারা নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচন করবে না। কিন্তু নির্বাচন, যেটা আপনারা এমফাসিস করছেন, যে একটা নির্বাচন কমিশন যদি খুব সুন্দরভাবে, গ্রহণযোগ্যভাবে বা সবার পার্টিসিপেশনের মাধ্যমে গঠিত হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা বিকল্প একটা উপায় হতে পারে। নির্বাচনটা কিন্তু নির্বাচন কমিশন করে, সরকার কিন্তু করে না, সেই জন্য নির্বাচন কমিশনটাকেই আগে, কিন্তু নির্বাচন কমিশন তো গঠন করে দিতে হয়। আইনটা আমার মনে হয় এই সংসদে পাশ করে ফেলতে পারে না, আর সময় নেই, কারণ কিন্তু আইন না হলেও যে প্রক্রিয়াটা করে সেখানে তো সরকারি ওইটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু একটা সার্চ কমিটি গঠন, সেটা তো একটা প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সেই প্রক্রিয়া যদি হয়, তবে সবার মানে মতামত নিয়ে তো আর সবকিছু হবে না। কিন্তু আইন করার কি কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কি দেখতে পাচ্ছেন কারোর মধ্যে, বা কোনো আলোচনা? না, এইবার কিন্তু এই আলোচনা এখনো উঠে নাই, কথা হয়েছে, সময় তো বেশি নেই। আপনি ফেব্রুয়ারি কথা বললেন, এখন সেপ্টেম্বর পার হয়ে গেছে, শেষ হয়ে যাবে। যদি একটা আইনটা আগে প্রতিষ্ঠা, মানে আইনটা বোধহয় প্রণয়ন করা খুব জরুরি। ধন্যবাদ। তো আমার মনে হয় যে আমরা এই আলোচনা থেকে একটু, এই মুহূর্তে জাতিসংঘে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু সেখানে আলোচিত হচ্ছে। এসডিজি বিষয়ে একটা স্বীকৃতি উনি পেয়েছেন, বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেছেন সেই স্বীকৃতি। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উনি তুলে ধরবেন, বিশেষ করে আমরা এখন যে মহামারীর যে চ্যালেঞ্জের মধ্যে আছে, সেখানে আমাদের জন্য টিকা পাওয়ার বিষয়টির উপরে উনি এমফাসিস করছেন। রোহিঙ্গা ইস্যুটিও ওনার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে আছে। একই সঙ্গে আপনার জলবায়ু পরিবর্তনে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, সেই হিসাবে যে জলবায়ু রেজিলিয়েন্স যে ফান্ড, সেখানে আমাদেরকে কীভাবে আরও বেশি সাপোর্ট করা যায়, এই বিষয়গুলো উনি তুলে ধরছেন। তো সব কিছু মিলিয়ে ওনার যে ভিজিটটা, সেটাই অনেকদিন পরে প্রধানমন্ত্রী জাতিসংঘে গেলেন, আপনি কীভাবে দেখছেন? মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু জাতিসংঘে অধিবেশনে যোগ দিয়ে
অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন। আপনি জানেন গতকালকে যেটা মানে আমেরিকার গতকাল, সেখানে গতকালকে উনি কয়েকটা সাইডলাইন বৈঠক করেছেন, অনেক গুরুত্বপূর্ণ। তারপরে লিঙ্গ সমতার উপর একটা কনফারেন্স, যেটা আপনার জাতিসংঘের সভাপতি উদ্যোগে যেটা হয়েছে। তারপরে বিজনেসম্যানদের সাথে বসেছেন। বিজনেসম্যানদের সাথে কাছে তিনি বাংলাদেশে এনার্জি খাতে, তারপরে অন্য আইটি খাতে, বিভিন্ন খাতের উপরে এই ইনভেস্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন। তারপরে উনি যেটা লিঙ্গ বৈষম্য যেটা আছে সেটার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য তিনি এই ব্যাপারে প্রত্যেকটা সরকারকে যাতে নারী ক্ষমতায়ন হয় সে ব্যাপারে উদ্যোগ হওয়ার কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাবও তিনি রেখেছেন, যে প্রস্তাবগুলো ওই অধিবেশনে সবাই স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। তো এইবারের অধিবেশনে সবচেয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা, সেটা হচ্ছে আপনার এই ভ্যাকসিন। প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে, এবং জাতিসংঘের অধিবেশনে উনি বলবেন যে যে ভ্যাকসিন পেতে যে বৈষম্যটা, এটার দূর করার উপরে উনি গুরুত্ব দিয়েছেন। তারপরে উনি আমাদের যেটা মানে আমাদের ঘাড়ে চেপে বসেছে এই 11 লাখ রোহিঙ্গা, এই রোহিঙ্গা ইস্যুতে উনি খুব ভোকাল হবেন, এটা এখান থেকে এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। তো আমার মনে হয় এইবারের জাতিসংঘের অধিবেশনে, সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী এই যোগদান এবং তিনি যে ভাষণ দেবেন, এই যে বিভিন্ন রাজনৈতিক দলের রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের সাথে যে বৈঠকগুলো করবেন, নিশ্চয়ই আমাদের দেশের জন্য ইতিবাচক। এই সফরকে কেন্দ্র করে একটি মানে অন্য বিষয় আজকেও একটু আলোচনা হয়েছে, আপনি কিভাবে বিষয়টা দেখেন যে আমাদের দেশের রাজনৈতিক মূলধারার রাজনৈতিক দলগুলোর বিভিন্ন শাখা সেখানে যুক্তরাষ্ট্রে কাজ করে এবং এগুলো নিয়ে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা, অপ্রীতিকর সম্পর্ক বা অপ্রীতিকর বিবাদ বিরোধে জড়িয়ে পড়ে তারা। আপনি কিভাবে দেখেন এই বিষয়? প্রধানমন্ত্রীর সাথে এরকম সফরে গিয়ে আমি নিজেও এরকম দৃশ্য দেখেছি, যেটা এবার ঘটলো নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এবং কুইন্স এলাকাতে, যে নিজেদের মধ্যে মারামারি প্রায় 2 ঘন্টা, যেটা কখনো নিউ ইয়র্কে ঘটে নাই, যান চলাচল বন্ধ ছিল। এই যে রাজনৈতিক দলের মার্কিন শাখা, রাজনৈতিক দলের ইউরোপ শাখা, লন্ডন শাখা, সৌদি আরব শাখা, এটা কেন করছে বাংলাদেশ? পৃথিবীতে আর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের শাখা কিন্তু এইভাবে নাই। এমনকি পাকিস্তানের মতন একটা যে ব্যর্থ রাষ্ট্র যাদেরকে বলি, তাদেরও কিন্তু এই ধরনের কোনো কাণ্ড নেই। আমাদের বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে এই কাণ্ডটা করছেন। এছাড়া নানা জেলা উপজেলার সমিতি, সেগুলোও কিন্তু তারা সেখানে করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমিতি এগুলো করছেন। এগুলো করার বিনিময়ে নিজেদের মধ্যে প্রায় সময় তিক্ততা ঘটছে। আমি এমনও দেখেছি, আমি নিউ ইয়র্কে থাকা অবস্থায় লাঠিসোঁটা নিয়ে মারামারি করতে দেখেছি তাদেরকে। এবং এই এলাকার যারা বাসিন্দা আছেন, অরিজিনাল ধরেন আমেরিকান বা ইউরোপিয়ান বা এমনকি আফ্রিকান, তারা বলছে তোমাদের দেশের মানুষের কারণে আমরা এখন নিউ ইয়র্কটা ছেড়ে দিচ্ছি। এরকম একটা অবস্থা, যেখানে থাকা যায় না বাঙালিদের মধ্যে। শুধু এখানে যে মারামারি করেছে তা কিন্তু না, প্রায় সময়তে নিজেদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে এবং তারা সেখানে গিয়েও কিন্তু অপরিচ্ছন্ন থাকছে, নোংরা করছে, যেটা খুবই দুঃখজনক। বাংলাদেশের বদনাম কিন্তু ভয়ঙ্কর। আপনাকে আমি বলি, আমি একবার কাতারে গিয়েছিলাম একটা ওয়ার্ল্ড কনফারেন্সে। সেখানে কাতারের মন্ত্রী আমাকে বলছেন তোমাদের দেশের লোকজন নিজেরা মারামারি করে। আমি যে কিসের মারামারি করে? পরে উনি একটা কাগজ খুলে দেখালেন সেখানে আওয়ামী লীগ বিএনপি মারামারি হয়েছে। তাই আমার কাছে মনে হয় যে এগুলো খুবই দুঃখজনক। কোথাও গিয়ে যখন এগুলো শুনতে হয়, এবং সারা পৃথিবীর 150 জন প্রতিনিধি ছিলেন বিভিন্ন দেশ থেকে, জার্নালিস্টরা, আমাকে এটা শুনতে হলো কিন্তু কাতারের একজন মন্ত্রীর কাছ থেকে। এই যে দোকান, রাজনৈতিক দোকান যে বিদেশে খুলছে, এগুলো আমার মনে হয় যে বন্ধ করা উচিত। এগুলোতে কার কি উপকার হয় জানি না, কিছু কিন্তু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাদের ভালো উপকার হয়। তারা সেখানে গেলে রাজার আলে থাকেন, এই নেতারা তাদেরকে বিভিন্ন জায়গায় রাখেন, বিদেশ থেকে দেশে আসলে গিফট নিয়ে আসেন, ডলার পান, এবং এগুলোর মাধ্যমে এক ধরনের চাঁদাবাজি হয় নানাভাবে। এটা বন্ধ করে দেওয়া উচিত। এবং আমি আপনাকে বলি, আওয়ামী লীগের গঠনতন্ত্রে কিন্তু বিদেশি শাখা বলে কিছু নাই, কিছু নাই। তাহলে এটা কোত্থেকে খুলছে এটা আমি বুঝি না। বিএনপির গঠনতন্ত্রেও নেই। তার অর্থ হলো কেউ না কেউ প্রশ্রয় দিয়ে এই সংগঠনগুলো খোলাচ্ছে। আমি ওখানে কাজটা কি? সম্প্রতি আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত 4 জন বাংলাদেশি ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এটা হলো কাজ, যেটা
নন রেসিডেন্ট ইন্ডিয়ানসরা করে, বিনিয়োগ নিয়ে আসছে, তারা সেখানে মানুষের চাকরি বাকরির ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করে দিচ্ছে, কমিউনিটি হেল্প যেটাকে বলে। আমার এখানে করছি আমরা মারামারি, কোথায় বিদেশে গিয়ে আমরা ঐক্য থাকবো, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে প্রজেক্ট করবো, বাংলাদেশের ইতিবাচক দিক তুলে ধরবো, সংকটের সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবো, সেটা না। তারা যেটা করছে, নিজেরা আরও সংকট তৈরি করছে বাংলাদেশের জন্য। তাদের এই রাজনীতির সামান্যতম উপকার বাংলাদেশ পাচ্ছে না, তারা নিজেরা কি পাচ্ছে না আমি জানি না, তবে তারা বাংলাদেশের ভয়ঙ্কর ক্ষতি করছেন এই রাজনীতি করার মাধ্যমে। যেটা ইস্তেক বলল, আমি ওর সাথে একমত। এই রাজনীতি যারা করেন ওইখানে, তারা দেশের তো কোনো উপকারই আসে না, বরং দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমি 3 বার জাতিসংঘে এই সাধারণ অধিবেশন কভার করতে গেছি, ওখানে গিয়ে দেখেছি যে এই ঢালাওভাবে যদি বলেন তাহলে তো মনক্ষুণ্ণ হবেন যে কোনো উপকারই আসে না, কোনো উপকার আসে না। আপনি রাজনৈতিক দল করে বিদেশে রাজনৈতিক দল করে যতগুলো অ্যাচিভমেন্ট আসছে, তারা কেউ রাজনীতি যে আন্তর্জাতিক মাতৃভাষা সালাম যারা করেছে, এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে নাই। এবার টিকার ব্যবস্থা যারা করেছে, টিকার ব্যবস্থা, এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে নাই। কি ভয়াবহ অবস্থা! আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো জাতীয় পার্টি বলেন, এমন কোনো রাজনৈতিক দল নাই 3-4টা গ্রুপে বিভক্ত না। জাপানের মতো জায়গায় তারা এই একই দলের নিজেরা মারামারি করে মারা গেছেন। এইভাবে যদি তারা করতে থাকেন, হ্যাঁ, তাহলে আমার মনে হয় তারা দেশের তো, হ্যাঁ, তাদের ব্যক্তিগত কোনো উপকার হতে পারে। যেমন মনে করেন আপনি একটা পার্টি করেন, ওইখানে মনে করেন নিউ ইয়র্ক এক্স পার্টির সভাপতি, আপনার কিন্তু লাভটা আছে কোনটা জানেন? সেটা যে যখন আগামী নির্বাচন হবে না, নিউ ইয়র্ক এক্স পার্টির সভাপতি হিসাবে আপনি নমিনেশনটা যাবেন, এইটার লাভ হইতেছে, মানুষের কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, তা আমি এটা তো সরকার ইচ্ছা করলে বন্ধ। হ্যাঁ, যেগুলো সামাজিক সংগঠন, যেমন বরিশাল জেলা সমিতি বা শেরপুর জেলা সমিতি, এইটা হইতে পারে, এটা হলে সামাজিক বন্ধনটা বাড়ে, এটা হতে পারে। কিন্তু হ্যাঁ, সেইখানেও গ্রুপিং, এই যে দলবাজি করে গ্রুপিং করা এবং মারাও যাওয়া, এরা যে গেছে পরিবারের অর্থ ব্যয় করে তারা সেখানে গেছেন, তারা সেখানে কাজকর্ম করবেন, পরিবারকে হেল্প করবেন, দেশের জন্য কাজ করবেন। তা না করে তারা যখন রাজনীতি করতে গিয়ে, আরে বাবা, যদি রাজনীতি করার ইচ্ছাই থাকে দেশে আসে করো না, না করছে কে? তুমি জাতিসংঘ অধিবেশনের সামনে আমাদের দেশের প্রধানমন্ত্রী গেছেন, তাকে আপনার কালো পতাকা দেখাবেন, তাতে কি আমাদের দেশের বিশ্বে কি আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হলো? প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের সাথে যত রাজনৈতিক বিরোধ থাকুক, আমাদের দেশে উনি গেছেন বাংলাদেশকে প্রধানমন্ত্রী, এবং তোমরা যারা আছো সেখানে তারাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো বিশ্ব দরবারে, তাই না? একটা বড় জায়গায়। তোমরা এত ক্ষুদ্র কেন, সেটা আমি বুঝতে পারছি না, যে একটা প্রধানমন্ত্রীকে কালো পতাকা, প্রধানমন্ত্রীর সাথে যদি কোনো ডিসপিউট থেকে থাকে, তার কাছে তিনি যখন কমিউনিটি মিটিং করেন সেখানে গিয়ে বাংলাদেশে তিনি সেখানে রেজ করেন না যে আপনি এটা করেছেন, আপনি সেখানে বলেন। আপনি জাতিসংঘ সদর আপনি কালো পতাকা কেন দেখাবেন? কেন ওখানে চর দখলের মতন হামলা করবেন? নিজের দেশের প্রধানমন্ত্রী, সে তো আমারও প্রধান, বিএনপির প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, জাতির প্রধানমন্ত্রী, তাকে মানে কালো পতাকা দেখানো মানে কি দেশকে কালো পতাকা দেখানো? এটা যেই করুক, এটা খুব কাজটা শোভন না। নরেন্দ্র মোদী কংগ্রেসের যদি নিউ ইয়র্কে যান, কংগ্রেস কি সেখানেই দেখাবে নাকি, কালো পতাকা দেখাবে নাকি? আমরা অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। জনশ্রুত ইশতিয়াক রেজা, এই যে অল্টারনেটিভ মিডিয়াতে আমরা দেখি যে নানা ধরনের টেলিভিশনের জন্ম হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের খবর প্রকাশ করছে, অনেকগুলোই অত ভেরিফাইড না, রিলায়েবল না, কিন্তু চলছে। এতে আবার দেখা যায় যে মেইন স্ট্রিমেও অনেক ক্ষেত্রে এফেক্টেড হচ্ছে। মেইন স্ট্রিম নিয়েও নানা ধরনের প্রশ্ন বা হতাশার জায়গা তৈরি হয়েছে। সম্প্রতি আজকে মনে হয় তথ্যমন্ত্রী বলেছেন যে শিগগিরই আইপিটিভি রেজিস্ট্রেশন দেওয়া হবে, একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা মনে হয় চলছে। আপনি কীভাবে দেখছেন? ভালো উদ্যোগ আইপিটিভি যদি দেওয়া হয়, কারণ এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই যে অনলাইনে আপনাকে এটা দিতেই হবে, না দিলে অন্যভাবে তো সেটা হচ্ছেই নানাভাবে। সম্প্রতি আমরা দেখলাম বেশ কিছু আইপিটিভি বন্ধ করে দিয়েছে সরকার, যেগুলোর অনুমোদন ছিল না। আমি বলবো যে এখন ধরেন টেলিভিশন, একটা টেলিভিশন 100-150 কোটি টাকা বিনিয়োগ করে আসছে, কারণ হঠাৎ করে আপনি যদি আইপিটিভি দেন তাদের সাথে একটা দ্বন্দ্বিক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আবার এটাও বাস্তবতা যে টেলিভিশনের বিজ্ঞাপন একমাত্র হয় সেটা কিন্তু চলে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, কারণ আমরা কানেকশন থেকে একটা টাকাও পাই না, কিন্তু যেটা আমাদের ডিসকানেকশন থেকে আমরা কোনো টাকা পাই না।
সরকার আমার কাছে মনে হয় খুব পিসমিল বেসিসে বিষয়গুলোকে ভাবছে, একটা কম্প্রিহেন্সিভ জায়গা থেকে ভাবা উচিত। প্রথম কথা হলো যে গণমাধ্যমকে আমি কোন জায়গাটায় দেখতে চাই। যদি আমি মনে করি যে গণমাধ্যম চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের সহায়ক, তাহলে তাকে তার বিকাশে সরকারকে মনোযোগ দিতে হবে। সেই বিকাশটার জন্য কি প্রয়োজন? তাকে একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, ভয়ভীতির ঊর্ধ্বে ওঠে, আইনের বেড়াজালের মধ্য থেকে প্রতিবন্ধকতার বাইরে গিয়ে যেন সাংবাদিকতাটা হয়, মত প্রকাশটা হয়। দ্বিতীয় হলো যে আইপিটিভির ক্ষেত্রে আমি বলবো যে এখানে কাদেরকে দেওয়া হচ্ছে, খুব বেশি দলীয় বিবেচনা করলে, প্রফেশনাল চিন্তার বাইরে গিয়ে করলে সেগুলো পরবর্তীতে আবার কী ধরনের সংকট তৈরি করে আমাদের এই এমনিতে আমরা দেখেছি যে 2006 সালের পর থেকে আইনবিহীন অবস্থায় থাকার কারণে গণমাধ্যম আমি বলবো একটা ভঙ্গুর অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিকতা বলে কিছু নাই, আর এখন আইন বলে কিছু নাই। আমি বরং গণমাধ্যম কর্মী আইনটা চাই, আমি সম্প্রচার কমিশন গঠন চাই, সম্প্রচার আইনটা চাই। আমি মনে করি অনলাইনগুলোর পেপারেও সরকারের একটা বিকাশ সহায়ক একটা নীতিমালা প্রয়োজন, সেটা অনেক বেশি জরুরি বলে মনে হয়। জনাব সুভাষ চন্দ্র বাদল। না, আইপি টেলিভিশনের যে সরকার অনুমোদন দেওয়ার চিন্তা করছে, আমি মনে করি এটা ভালো উদ্যোগ। কারণ এই যেভাবে গণহারে হ্যাঁ আপনি ফেসবুক খুললেই হ্যাঁ আসতেছে, এবং কি বলতেছে কারো কোনো দায়িত্ব নাই, স্বচ্ছতা নাই, যেভাবে কথা বলে। যদি একটা মানে এদেরকে একটা নিয়মের মধ্যে আনা যায়, সরকার যদি এদেরকে রেজিস্ট্রেশন দিয়ে আনা, তবে প্রশ্ন থাকে কাদের দেবেন, সেই বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। প্রফেশনালকে দেন যদি, বা যাকে দিবেন তার ব্যাকগ্রাউন্ডটা কি, হ্যাঁ সেইটা নিয়ে কি ধরনের ব্যবসা করবে, এই বিষয়গুলো কিন্তু চিন্তার মধ্যে আনতে হবে। এই যে একটা বিষয় ইস্তেকটা আমার তো ভালো বলবে, সেটা হচ্ছে পৃথিবীতে কোনো জায়গায় আছে আন্ডারগ্রাউন্ড প্রেস, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি আছে, আন্ডারগ্রাউন্ড প্রেস। আমাদের দেশে কিন্তু আন্ডারগ্রাউন্ড প্রেস আছে। আপনি যদি ফকিরাপুল যান সকাল 10টার দিকে দেখবেন যে একটা প্রেস থেকে হয়তো 10টা 12টা পত্রিকা বেরিয়েছে। এটা কোনো দেশে আছে? এবং তারা আবার সরকারি বিজ্ঞাপন পাচ্ছে, এই সরকারি বিজ্ঞাপন, সরকারের অর্থ অপচয় করতেছে। হ্যাঁ, সরকারি তো বিজ্ঞাপন সাপ্লিমেন্ট দিচ্ছে। এই যে আন্ডারগ্রাউন্ডের প্রেসের ব্যাপারে শুধু আমার মনে হয় যেটা সম্প্রচার কমিশন এদেরকে আরো শক্তিশালী করে গঠন করে এইসব বিষয়গুলো বলতে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ জনাব সুভাষচন্দ্র বাদল, ধন্যবাদ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাদের দুজনকে মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের এই সময় শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন ntbb.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান এবং খবর আপনারা জেনে নিতে পারেন, আপডেটগুলো পেতে পারেন। ভালো থাকবেন সবাই, আর স্বাস্থ্য সুরক্ষার যে বিধিগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন।